আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের চ্যানেল দ্য ইউনিভার্সিটি এক্সপ্রেস হতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভেক্টর 3 ক্লাসে পুনরায় ক্লাস নেওয়ার জন্য হাজির হয়েছি। আমরা গত ক্লাসে ভেক্টর 3টা করেছিলাম, আসলে আমাদের কিছু যান্ত্রিক ত্রুটির কারণে ভিডিওটা স্পষ্ট আসে নাই। আজকে সেটা আমরা আবারও আমাদের যান্ত্রিক যে ত্রুটিটা ছিল সেগুলো সমস্যার সমাধান হয়েছে বিধায় আমরা আবার বোর্ডে ফিরে আসছি। সো আজকে আমরা ভেক্টর 3 ক্লাসটা পুনরায় করব। তো আপনারা যারা আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন কিংবা যারা নিয়মিত ক্লাসগুলো করো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, সে সাথে তোমার বন্ধুদের শেয়ার করে দিবা। তো আমরা যে গত ক্লাসে ক্রস গুণন সম্পর্কিত আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করেছি। ক্রস গুণনের মধ্যে আমরা দেখেছি যে দুইটা ভেক্টরের ভেক্টর গুণনে গুণফল একটা ভেক্টর হয়, আর সেই ভেক্টরটা আমাদের মানটা আমরা ইজিলি নির্ণয় করতে পারি, কিন্তু দিক নির্ণয় করার ক্ষেত্রে আমরা ডানহাতি স্ক্রু নিয়মটা করে থাকি। তো ডানহাতি স্ক্রু নিয়মটা আসলে কি এবং সেটা কিভাবে নির্ণয় করে সেই জিনিসটা দেখানোর জন্য আজকে আমরা সেটা প্র্যাকটিক্যালি একটা স্ক্রুকে আপনাদের সামনে সাবমিট করব। তো শুরুতে আমরা বলে রাখি, যদি এ ও বি দুইটা ভেক্টর হয় তাহলে আমাদের কি হয় আমরা জানি যে এ ও বি দুটি ভেক্টর হলে তাহলে ভেক্টর দ্বয়ের ক্রস গুণন A ক্রস B equals to A B sin theta। তো শুরুতে আমরা দুইটা ভেক্টরকে ইন্ডিকেট করতেছি। যদি এ ও বি দুইটা ভেক্টর হয় তাহলে তাদের ভেক্টর দ্বয়ের ক্রস গুণন হবে a ক্রস b ইকুয়ালস টু n ab sin θ। আর এখানে আমরা যে চিত্রটা একটু খেয়াল করি, চিত্রের মধ্যে আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে দুইটা সেম ভেক্টর ক্রিয়া করতেছে, একটা হচ্ছে a একটা হচ্ছে b। এখন এদের যে ক্রস গুণনটা হবে বা এটার ভেক্টর দ্বয়ের মাল্টিপলটা হবে a ক্রস b ইকুয়ালস টু n ab sin θ। তাহলে আমরা এই মানটা ইজিলি নির্ণয় করতে পারি যেহেতু এটা একটা ভেক্টর। এখন আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমরা কিভাবে দিক বা ডাইরেকশনটা আমরা কিভাবে নির্ণয় করব সেটা। তাহলে ডাইরেকশনটা হচ্ছে এখানে যদি আমরা ডানহাতি স্ক্রু নিয়ম চিন্তা করি, এখন আসি আসলে ডানহাতি স্ক্রু নিয়মটা কি সেটার জন্য আমরা একটা স্ক্রুকে সাবমিট করব। যেমন এটা হচ্ছে একটা স্ক্রু, তো এই স্ক্রুটা যেমন এটা হচ্ছে একটা স্ক্রু, হ্যাঁ। তো স্ক্রুটাকে যদি আমরা চিন্তা করি বা স্ক্রুটা একটু খুলে ফেলি, স্ক্রুটা খুললে কি হয়, এই হচ্ছে একটা স্ক্রু। তো এই স্ক্রুটা হচ্ছে ডানহাতি স্ক্রু, তাই যেহেতু আমরা ডান হাতে গুড়া হয় সেহেতু এটাকে ডানহাতি স্ক্রু বলে। এখন ডানহাতি স্ক্রু নিয়মটা আসলে কি? ডানহাতি স্ক্রুর নিয়মটা হচ্ছে আমাদের প্রথমত চিন্তা করতে হবে আসলে আমরা স্ক্রুটা কোন দিকে ঘোরাচ্ছি, এটা কি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি নাকি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। আচ্ছা, আমরা যদি ক্লকওয়াইজ ঘোরাই তখন সেটা কি হবে? আচ্ছা, আমরা এটা ক্লকওয়াইজ একটু ঘোরাচ্ছি, স্ক্রুটাকে ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, দেখো সেটা স্ক্রুটা কি নির্দেশ করতেছে। আমরা ক্লকওয়াইজ যখন স্ক্রুটাকে ঘোরাচ্ছি তখন স্ক্রুটা কিন্তু অর্থাৎ ভেতরের দিকে ক্রমে প্রবেশ করছে। তো খেয়াল করো তোমরা যে স্ক্রুটাকে যখন আমরা ঘোরাচ্ছি স্ক্রুটা ক্রমে ভেতরের দিকে প্রবেশ করছে। তাহলে এখন একটা জিনিস তুমি এখানে খেয়াল করতে পারো, তাহলে স্ক্রুটাকে আমরা যখন ক্লকওয়াইজ, এখানে যদি আমরা চিন্তা করি যে এই বিন্দুটাকে আমরা একটা নির্দিষ্ট বিন্দু ধরি, আমরা ক্লকওয়াইজ মানে বুঝি সেটা হচ্ছে ডান থেকে বামে।
তাহলে ডান থেকে যখন আমরা বামের দিকে চিন্তা করব তখন এটা যেহেতু সেটা কোন দিকে ঘোরাচ্ছি এ থেকে বি এর দিকে, তখন কিন্তু আমাদের তলটা কোন দিকে নির্দেশ করবে? আমরা যদি এখানে এ থেকে বি এর দিকে চিন্তা করি তাহলে তলটা অবশ্যই ভেতরের দিকে চিন্তা করবে। কারণ তুমি এই জিনিসটা একটু খেয়াল করো, এই জিনিসটাকে আমি ক্রমে যখন ঘোরাচ্ছি তখন আমার স্ক্রুটা ক্রমে ভেতরের দিকে প্রবেশ করতেছে। তার মানে এটা তল হচ্ছে এই বিন্দুটার সাথে 90 ডিগ্রি বরাবর, অর্থাৎ এই ভেক্টরের সাথে 90 ডিগ্রি বরাবর ভেতরের দিকে এর তল নির্দেশ করবে। তাহলে আমরা এখানে বলতে পারি যে একটা তীর চিহ্ন, সেই তীর চিহ্নটা বোর্ডের ভিতরে প্রবেশ করবে। যখন সেটা বোর্ডের ভেতরে প্রবেশ করবে তখন আসলে দেখা যাবে কি তার লেজটা। তো আমরা যখন এ ক্রস বি চিন্তা করব তখন আমাদের জিনিসটা চিন্তা করবে যে দেখা যাবে যে এই বিন্দুটা এই ক্রস চিহ্নের মতো, তার মানে এই লেজটা আমরা দেখতে পারবো। তাহলে এই লেজটা দেখার অর্থটা হচ্ছে এটা ভেতরের দিকে এর সাথে 90 ডিগ্রি বরাবর কি হয়েছে ভেক্টরের সাথে প্রবেশ করছে, বি ভেক্টরের সাথে 90 ডিগ্রি বরাবর ভেতরের দিকে। তাহলে সেটা হচ্ছে আমাদের দিক। এরপর যদি আমরা চিন্তা করি যে আমরা এটাকে বি আর এ বি ক্রস এ উল্টা দিক থেকে চিন্তা করব। এখন আমরা যদি এরকম হয়, যেমন এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এখন আমরা চিন্তা করব যে এটাকে আমরা কোন দিক থেকে কোন দিক বরাবর ঘোরাবো। এতক্ষণ আমরা এ ভেক্টরটাকে এখানে এ ভেক্টরটাকে বি ভেক্টরের দিকে ঘোরালাম, এখন বি ভেক্টরটাকে এ ভেক্টরের দিকে ঘোরাবো, তখন কি হবে? আচ্ছা, আমরা আরেকটা শর্টকাট টপিক নিয়ে চিন্তা করছিলাম। শর্টকাট টপিক বলতে যেমন আমরা গত ক্লাসে বলেছিলাম যে আমরা যে ভেক্টরটাকে আমরা নিব মুষ্টিবদ্ধ করব, বা যে ভেক্টরটাকে আমরা মুষ্টিবদ্ধ করব, বা যে ভেক্টরটাকে আসলে আমরা প্রথমে শুরুতে ক্রস গুণনের শুরুতে রাখবো, সেটাকে আমরা প্রথমত কি করতে হবে? মুষ্টিবদ্ধ করতে হবে। সো আমি যদি এই ভেক্টরটাকে আমি এটাকে যদি বি এর দিকে নিয়ে আসি বা মুষ্টিবদ্ধ করি, তখন আমার বৃদ্ধাঙ্গুলি কোন দিকে নির্দেশ করতেছে? তাহলে আমার বৃদ্ধাঙ্গুলি অবশ্যই বোর্ডের ভেতরের দিকে, বোর্ডের তল বরাবর ভেতরের দিকে নির্দেশ করতেছে। তো বোর্ডের তল বরাবর ভেতরের দিকে নির্দেশ করা মানে হচ্ছে এখানে আমার দিকটা হচ্ছে, অর্থাৎ এই তলের সাথে 90 ডিগ্রি বরাবর ভেতরে, এই তলের সাথে 90 ডিগ্রি বরাবর ভেতরে। তাহলে আমরা এই জিনিসটা চিন্তা করি, এই জিনিসটা আসলে আমরা কিভাবে করতে পারি? যেমন এটাকে করার জন্য আমাদেরকে একটা জিনিস লাগবে যে এই এ ভেক্টরটাকে, এটাকে আমরা উল্টা দিকে চিন্তা করি, যে এ বরাবর এই ডান হাতটা রাখলাম, এখন বি কোণটাকে এভাবে মুষ্টিবদ্ধ করলাম, এভাবে মুষ্টিবদ্ধ করলাম। তাহলে আমার এই যে বৃদ্ধাঙ্গুলটা, এই বৃদ্ধাঙ্গুলটা কোন দিক বরাবর নির্দেশ করতেছে? সেটা হচ্ছে বোর্ডের তল থেকে ভেতরের দিকে, বাইরের দিকে আমাদেরকে নির্দেশ করতেছে। তার মানে আমার এই দিকটা, এই ডাইরেকশনটা হচ্ছে তল থেকে বাইরের দিকে। তাহলে আমরা এই জিনিসটা চিন্তা করো, যেমন এতক্ষণ ধরে আমরা ডানের দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ চিন্তা করছি, এতক্ষণ ধরে আমরা ক্লকওয়াইজ চিন্তা করছি, এখন আমরা চিন্তা করবো যে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে চিন্তা করো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে চিন্তা করো, একসময় দেখা যাবে কি স্ক্রুটা খুলে চলে আসবে। তার মানে সেটা আমার কি হচ্ছে? এই তল থেকে বাইরের দিকে নির্দেশ করতেছে। তাহলে আমরা যতই ঘোরাচ্ছি স্ক্রুটাকে, সেটা কি দেখতেছি? এই আর স্ক্রুটা এই তো স্ক্রুটা বাইরের দিকে চলে আসছে। তার মানে আমরা এখানে কনসেপ্ট থেকে দুইটা জিনিস জেনেছি, যে ডান হাতে স্ক্রু নিয়মটা, ডান হাতে স্ক্রু নিয়মটা হচ্ছে আমরা কোন জিনিসটাকে কোন দিকে ঘোরাবো বা সেটা কোন দিক বরাবর নির্দেশ করবে, বা ক্রস গুণনটা কোন দিক থেকে নির্দেশ করবে। আমরা যে ভেক্টরটাকে আমরা ঘুরাবো বা যে ভেক্টরটাকে আমরা মুষ্টিবদ্ধ করব, সেই ভেক্টরটার সাথে 90 ডিগ্রি বরাবর, 90 ডিগ্রি বরাবর যদি এ থেকে বি এর দিকে দিই তাহলে 90 ডিগ্রি বরাবর ভেতরে, আবার যদি বি থেকে এর দিকে দিই এই ক্ষেত্রে, তখন 90 ডিগ্রি বরাবর বাইরের দিকে নির্দেশ করবে। এই হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। তাহলে আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ডান হাতে স্ক্রু নিয়মটা হচ্ছে, যদি আমরা কোনো একটা ভেক্টরকে যদি মুষ্টিবদ্ধ করি, মুষ্টিবদ্ধ বলতে আমরা যদি এ ভেক্টরকে
বি এর দিকে এ ভেক্টরকে বি এর সাথে যদি মুষ্টিবদ্ধ করি তখন আমাদের যে দিকটা নির্দেশ করবে সেটা হচ্ছে এ এর সাথে 90 ডিগ্রি বরাবর। আর যদি বি ভেক্টরটাকে এরকম যদি থাকে তাহলে বি ভেক্টরটাকে যদি আমরা এ ভেক্টরের সাথে যদি মুষ্টিবদ্ধ করি তাহলে অবশ্যই বি ভেক্টরের সাথে 90 ডিগ্রি বরাবর বাইরের দিকে আমাদের ডাইরেকশনটা নির্দেশ করবে। এ হচ্ছে আমাদের ডানহাতি স্ক্রু নিয়ম অনুযায়ী এই ভেক্টরের ক্রস গুণনের দিক। সেটা তো তোমরা আশা করি সবাই কনসেপ্টটা বুঝেছো, আর যদি না বুঝো তাহলে এই জিনিসটা বারবার রিমাইন্ড করো। আর তোমরা চাইলে প্র্যাকটিক্যালি এই যে একটা স্ক্রুকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে এই যে এই স্ক্রুটা কোন দিক দিয়ে নির্দেশ করতেছে সেটা তোমরা অলরেডি বুঝতে পারবা। তাহলে আমাদের এই কনসেপ্টটা এখানে ক্লিয়ার হলো। সো এবার আমরা ক্রস গুণন ব্যবহার করে আমরা কিছু জেনারেল ফর্মুলা বা জেনারেল ম্যাথমেটিক্স সলভ করব। তো আমরা বোর্ডে অলরেডি একটা প্রশ্ন ইন্ডিকেট করে দিচ্ছি যে যদি i = twice i - 3j - k এবং b = i + 4j - 2k দুইটা ভেক্টর হয় তাহলে a × b নির্ণয় করব। এটা একটা সিম্পল একটা ম্যাথ, জাস্ট আমরা এটাকে কি করে দেব, ডিটারমিনেন্ট করে দিব। তাহলে আমরা ডিটারমিনেন্টটা কিভাবে করব, আমরা জানি যে মডুলাস অফ a × b, আমরা এখানে ডিটারমিনেন্ট অফ a + b যখন নির্ণয় করব আমাদের কিন্তু এখানে দুইটা ভেক্টর অলরেডি দেওয়া আছে। তাহলে ভেক্টর তো কি, প্রথমত a এর মান দেওয়া আছে যে twice i - thrice j - k, এরপর b এর মান, হ্যাঁ b এর মান দেওয়া আছে যে i + 4j - 2k। তাহলে আমরা a × b যখন নির্ণয় করব তো প্রথমত আমাদের উপাংশগুলো আমরা লিখে ফেলবো যে i j k, হ্যাঁ i j k আমরা লিখে ফেলবো। এখন i এর মানটা হচ্ছে 2, j এর মানটা হচ্ছে -3, k এর মানটা হচ্ছে -1, এরপর অনুরূপভাবে b এর মানটা হচ্ছে 1 আর j এর মানটা হচ্ছে 4 এবং এটা হচ্ছে -2। তাহলে আমাদের হিসাব অনুযায়ী যখন আমরা এই ভেক্টরটাকে নির্ণয় করতে যাব তাহলে আমরা এই ডিটারমিনেন্টের জন্য উপাংশের জন্য i কে ধরব এটা কলাম বরাবর এবং রো বরাবর। তো রো বরাবর কলাম বরাবর যখন আমরা চিন্তা করব তখন কি হবে যে i 6 minus -4 minus প্লাস +4 minus j যখন চিন্তা করব তখন হচ্ছে এই কলাম এই রো বরাবর, এই কলাম বরাবর আর এই রো বরাবর, তখন আমাদের যে মানটা হবে যে j -4 minus প্লাস 1 -4 প্লাস 1, এরপর প্লাস k ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব যে k 8 প্লাস 3। তাহলে আমাদের ইকুয়েশনটা আসে যে 10i মাইনাস প্লাস 3j প্লাস 11k, এ হচ্ছে আমাদের রেজাল্ট। জাস্ট আমরা এখানে সিম্পল ডিটারমিনেন্ট করে দিচ্ছি। আমরা যখন a × b আমাদের দুইটা মান দেওয়া থাকবে a এর মান আর b এর মান, তখন আমাদের এদের ডিটারমিনেন্টটা হচ্ছে আমাদের এদের ক্রস গুণনের মান। এরপর বাকি এই টাইপের যতগুলো ম্যাথ আছে 1 নম্বর টাইপের, এটা কিন্তু আমরা এসইউ আহমেদ জব্বার স্যারের বই থেকে করছি। তোমরা যাদের এসইউ আহমেদ জব্বার স্যারের বই আছে তারা 2.2 এর 1 নম্বর টাইপটা করিও। এই টাইপের পাশাপাশি আর বাকি যে টাইপগুলো আছে ওগুলা করে নিবা। তাহলে আমরা সুবিধার্থে একটা ম্যাথ নিয়ে আলোচনা করছি। এরপর আমরা 2 নম্বর টাইপে যাচ্ছি। আমরা সেকেন্ড টাইপ যে টপিকটা আমরা যে টাইপটা সলভ করব সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। সেই ক্ষেত্রফলটা সামান্তরিক হোক কিংবা ত্রিভুজ হোক কিংবা চতুর্ভুজ হোক সেটা আমরা ভেক্টরদের মাধ্যমে কিভাবে সলভ করব। সো এই জিনিসটা সলভ করার জন্য প্রথমত আমরা একটা সিম্পল ম্যাথ নিয়ে আমরা এখানে আলোচনা করেছি, সেটা হচ্ছে ab = twice i plus j এবং ac = thrice i minus j plus 5k দুইটা ভেক্টর হলে ab ও ac কে সন্নিহিত বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা অলরেডি ক্লাস 10 থেকে আমরা পড়ে আসছি যে সামান্তরিকের ক্ষেত্রফলটা কি। সো সামান্তরিকের ক্ষেত্রফলটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা ভূমি গুণ উচ্চতা সমান জানি যে সামান্তরিকের ক্ষেত্রফল। তো আমরা অলরেডি ভেক্টরের ক্রস গুণন নিয়ে আলোচনা করেছি, যেখানে মধ্যে ক্রস গুণনের মধ্যে আমরা দেখেছি যদি দুইটা ভেক্টর, একটা হচ্ছে a আরেকটা হচ্ছে b, a আর b, তাহলে তাদের মধ্যে যে a × b, এখানে ডিটারমিনেন্ট অফ a × b এর মানটা হবে কি, ডিটারমিনেন্ট অফ a × b এর মানটা হবে n a b
sin থিটা, তাহলে NAB sin থিটা। এখন এখানে যদি আমরা এই বাহুটাকে যদি একটা সামান্তরিকে সন্নিহিত বাহু চিন্তা করি তাহলে কিভাবে করব? যেমন মনে করো এখান থেকে A থেকে আমরা কিছু বাহু বাড়াইলাম এবং B বাহুটাকে, তাহলে আমরা এখানে একটা সামান্তরিক অঙ্কিত হলো। এখন এটাকে যদি আমরা সামান্তরিকে একটা সন্নিহিত বাহু যদি চিন্তা করি তাহলে কি হবে? যেমন A ভেক্টরের উপর B এর উপর আমরা একটা লম্ব চিন্তা করি, তাহলে লম্বটাকে আমরা দিলাম। এখন একটা জিনিস মনে করো যে A একটা ভেক্টর, B আরেকটা ভেক্টর, হ্যাঁ, তাহলে এই দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দু, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমাদের এখানে A ক্রস B এর মান হবে NAB sin থিটা। তাহলে আমরা এটাকে সহজভাবে আরেকটু সহজভাবে লিখতে পারি যে এদের মানটা হবে, আমরা যদি যে কোনো একটা মান দিই, যেমন মনে করো যে A B sin থিটা, আমরা একক ভেক্টরটাকে লিখলাম না। আচ্ছা, আমরা এখন কি করব যে ভেক্টরদ্বয়কে একটু সাজিয়ে লিখব। কিভাবে সাজাবো? যেমন A B sin থিটা, তাকে ভিতরটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসলাম। আচ্ছা, ব্র্যাকেটের মধ্যে যখন নিয়ে আসলাম আমরা এই ভেক্টরদ্বয়কে আলাদা আলাদা করে চিন্তা করি, বা এটা A হলে এটাকে A sin থিটা চিন্তা করি, এটাকে B চিন্তা করি আমাদের বর্ণনার সুবিধার্থে, B into A sin থিটা। আচ্ছা, আমরা এখানে B ভেক্টরটাকে B হিসেবে লিখছি, হ্যাঁ, আমরা কি বলতে পারি না এই যে B টা হচ্ছে এক্স্যাক্টলি ভূমি, এবং এখানে A sin থিটা মানে কি? তাহলে এই ভেক্টরটা যদি A হয়, আমরা এখানে জানি যে sin থিটা সমান কি হবে? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ বা লতি। আচ্ছা, এখন লম্বের মানটা হচ্ছে এটা হচ্ছে উচ্চতাটা হচ্ছে লম্ব, হ্যাঁ, তো এরপর অতিভুজটা কি হবে? তাহলে sin থিটা, অতিভুজের মানটা হচ্ছে তোমার এটা লম্ব, অতিভুজের মানটা হচ্ছে A, তাহলে sin থিটা। তাহলে আমরা লম্ব সমান জানি না যে A sin থিটা, লম্ব সমান A sin থিটা, তার মানে A sin থিটা মানে হচ্ছে তোমার কি? লম্ব বা উচ্চতাটা। তাহলে আমরা এখান থেকে পাই যে ভূমি কোণ উচ্চতা, তাহলে এটা সমান হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে দুইটা বিন্দু দেওয়া আছে, তো ধরে নিচ্ছি যে এটা A AB আর এটা হচ্ছে AC। তাহলে এদের মধ্যবর্তী যে ডিটারমিনেন্ট হবে সেই ডিটারমিনেন্টের মানটাই যে ডিটারমিনেন্ট মানটা আছে সেই ডিটারমিনেন্ট মানটাই হবে আমার সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে এখানে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা ডিটারমিনেন্ট করে দিব, ডিটারমিনেন্ট করে যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমার অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে অঙ্কিত সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব? যেমন ধরে নিচ্ছি যে AB আর AC, হ্যাঁ, তাহলে আমরা কি করব? AB ক্রস AC তাকে ডিটারমিনেন্ট করে দিই, ডিটারমিনেন্ট করে দিলাম। আমরা AB এর মান দেওয়া আছে, AB এর মান 2y প্লাস j, k এর কোনো মান নাই সেজন্য 0। এবার AC এর মান হবে 3 আর এখানে হচ্ছে -1, তাহলে আমরা নির্ণয় করে ফেলি যে 5 প্লাস 0 মাইনাস j 10 মাইনাস 0 প্লাস k হচ্ছে -2 -3, তাহলে 5i মাইনাস 10j প্লাস প্লাস মাইনাস 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 5k। এটা হচ্ছে আমার AB ক্রস AC এর ডিটারমিনেন্ট মান। তাহলে আমরা এই ভেক্টরটাকে যখন আমরা একটা একক ভেক্টর রূপে প্রকাশ না করে আমরা ডাইরেক্টলি যদি ভেক্টরটার মান বের করি তাহলে ডাইরেক্টলি ভেক্টরটার মান কি হবে? যে AB ইনটু AC এর ডাইরেক্ট ভেক্টরের মান হবে √, যে 5 স্কয়ার প্লাস 10 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান √25 প্লাস 100 প্লাস 25 √150। তাহলে 150 টাকে আমরা কিভাবে করতে পারি? যে √25 into 6 5√6, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এখানে কি করলাম? জাস্ট AB আর AC দুটো ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্ষেত্রে আমরা কি করব? যে দুটো ভেক্টরের সামান্তরিকের ক্ষেত্রফল। আমাদেরকে যদি বলে যে ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, হ্যাঁ, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে আমরা তিনটা যে কোনো দুইটা পয়েন্টের মান যদি জানি, তাহলে বাকি এটার মান যদি জানি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি ইনটু উচ্চতা আর ভেক্টরদের মানগুলো জানলে আমরা ইজিলি ডিটারমিনেন্টটা আকারে লিখতে পারবো। আর যদি ভেক্টরদের মান না দেওয়া থাকে বা বাহুগুলোর মান দেওয়া থাকে তখন আমরা কি করব? তখন আমরা AB sin থিটা দিয়ে
প্রকাশ করব। তাহলে আমাদের এই টাইপের যতগুলো ম্যাথ আছে তাহলে আমরা ইজিলি এই পদ্ধতিতে সলভ করতে পারবো। আর তোমরা যারা এই টপিকটা বা এই টাইপটা ভালো করে বুঝো না, তোমরা আবার রিমাইন্ড করো বারবার। আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে এটার তোমরা কতটুকু বুঝছো। আর যদি না বুঝে থাকো তাহলে আমি অবশ্যই আবারও রিমাইন্ড করব পরবর্তীতে। তোমরা যদি বুঝে থাকো তাহলে এর পরবর্তীতে যে টাইপগুলো আছে সেই টাইপগুলো অবশ্যই সলভ করো, এবং সেই টাইপগুলো সলভ করে তোমরা অবশ্যই আমাকে জানাবা। এরপর টপিকটা হচ্ছে যে তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কিনা সেটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করব। তাহলে আমাদের এই টপিকটা বোঝার আগে একটা সমতল চিন্তা করতে হবে যে একই সমতলে তিনটা ভেক্টর থাকবে কখন কিংবা কখন থাকবে না, সেটা আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হয়। হ্যাঁ, এটার ডেরিভেশন কিন্তু বইয়ে দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট এখানে ফর্মুলা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, তিনটা ভেক্টর একই সমতলে থাকবে তবে যখন ভেক্টর দ্বয়ে যে কোনো দুইটা ক্রস গুণনের সাথে তৃতীয়টা ডট গুণনফল 0 হবে, তখন ভেক্টর দ্বয় একই সমতলে থাকবে। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি তিনটা যদি ভেক্টর হয় তাহলে সেক্ষেত্রে এ ক্রস বি ডট সি ইকুয়ালস টু 0 হলে কিংবা এ ডট বি ক্রস সি ইকুয়ালস টু 0 অথবা এ ডট সি এ ক্রস সি ডট বি ইকুয়ালস টু 0। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো যে তিনটা ভেক্টর যে কোনো ভাবে হতে পারে, যেমন a ক্রস b ডট c ইকুয়ালস টু 0 হলে কিংবা a ডট b ক্রস c ইকুয়ালস টু 0 হলে a ক্রস c ইকুয়ালস টু c ডট b ইকুয়ালস টু 0 হলে ভেক্টর একই সমতলে থাকবে। তাহলে আমাদের এই জিনিসটা কনসেপ্টটা মনে রাখতে হবে যে যেকোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরের ডট গুণফল, তাহলে যেকোনো দুইটা ভেক্টরের ক্রস গুণনের সাথে তৃতীয়টার ডট গুণফল যদি 0 আসে তাহলে ভেক্টর তো একই সমতলে থাকবে, আর না হলে যদি 0 না আসে তাহলে তারা একই সমতলে থাকবে না। তাহলে এখন আসি আমরা এই কনসেপ্টটাকে ব্যবহার করে কিভাবে আমরা মানে একই সমতলে থাকবে কিংবা থাকবে না সেটা ভ্যালুগুলা ব্যবহার করব, বা আমরা এটা সাধারণভাবে কিভাবে আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে সেটা আমরা একটা সিম্পল ম্যাথ দিয়ে এবার আলোচনা করব। তাহলে এখন এখানে একটা খুব সিম্পল একটা ম্যাথ আমরা প্রশ্ন লিখেছি যে ধ্রুবক a এর মান কত হলে 2i plus j minus k, 3i minus 2j plus 4k, I minus 3j plus 8k এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। আচ্ছা, এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে কখন? যখন a এর মান কত হলে এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। তাহলে আমাদের তিনটা ভেক্টর একই সমতলে থাকার শর্তটা কি? শর্তটা হচ্ছে যে কোনো দুইটা ক্রস গুণনের সাথে তৃতীয়টা ডট গুণফল 0 হলে তাহলে ভেক্টরটা একই সমতলে থাকবে। তাহলে এখানে যেহেতু একটা আননোন নাম্বার, যে ভ্যালুটা আমরা এখনো জানি না, ধরে নিচ্ছি এই জিনিসটাকে আমরা ডট গুণন করব, এর আগে আমাকে এই নাম্বার আর এই নাম্বারটাকে আমরা কি করব? ক্রস গুণন করব। তাহলে আমাদের শুরুতে কাজটা হচ্ছে যে প্রথমে আমরা ভেক্টরগুলোকে চিহ্নিত করে ফেলি যে কোনটা ভেক্টরকে একটা কি সেটা একটা নাম দিয়ে দাও। যেমন এটা a সমান হচ্ছে তোমার টুয়াইস i প্লাস j মাইনাস k, b সমান হচ্ছে thrice i minus 2j plus 4k equals c equals to হচ্ছে i minus 3j plus a k। তাহলে আমরা অলরেডি তিনটা ভেক্টর কিন্তু লিখে ফেললাম। হ্যাঁ, তাহলে এই তিনটা ভেক্টর যদি আমরা লিখে ফেলি তাহলে প্রথমত আমাদের শুরুতে কাজটা হচ্ছে a ক্রস b নির্ণয় করা। তাহলে a ক্রস b এর মান কত হবে? যে a ক্রস b, তাহলে a ক্রস b ডিটারমিনেন্ট অফ তখন কি হবে? হ্যাঁ, 2i j k, তাহলে 2 1 minus 1 3 minus 2 4, তাহলে i এর মানটা হবে 4 plus minus 2 i minus j এর মানটা হবে 8 plus 3, k এর মানটা হবে plus k এর মানটা হবে -4 -3, তাহলে 2i minus 11j minus 13 7 k।
তাহলে a ক্রস b এর ভ্যালুটা হবে আর এটা টুয়াইস i মাইনাস 11j মাইনাস 7k। তাহলে a ক্রস b ডট c, এখন c এর সাথে কি করব, ডট গুণ করব। তাহলে 2 এটা গুণ করি যে 2 কে 2 আর মাইনাস প্লাস 33 প্লাস মাইনাস 7a, তাহলে এখানে হয় 35 মাইনাস 7a। তাহলে সত্যমতে কি, সত্যমতে এটা একই সমতল হবে কখন, এই পুরো ভ্যালুটা 0 হবে। তাহলে এই পুরো ভ্যালুটা কখন 0 হবে, যখন একই সমতলে থাকবে। তাহলে a ক্রস b ডট c ইকুয়ালস টু 0 বা 35 মাইনাস 7a ইকুয়ালস টু 0 বা 7a ইকুয়ালস টু 35 বা ইকুয়ালস টু 5। তাহলে a ইকুয়ালস টু 5 হলে ভেক্টর দ্বয় একই সমতলে থাকবে। এটা আমরা গাণিতিকভাবে দেখলাম। এরপর এই রিলেটেড অনেকগুলো ম্যাথ আছে, এই ম্যাথগুলো সলভ করবা। যদি এইটার কনসেপ্ট বুঝে থাকো তাহলে বাকিগুলো ইজিলি পারবা। আর তোমরা অবশ্যই আমাকে রেজাল্টগুলো জানাবা যে কোন ম্যাথটার রেজাল্ট কি আসছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা। এরপর টপিকটা হচ্ছে লম্ব একক ভেক্টর নির্ণয়। আমরা কিভাবে লম্ব একক ভেক্টর নির্ণয় করতে পারি। আচ্ছা, ধরে নিচ্ছি যে দুটা ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর আর একটা হচ্ছে এ ভেক্টর। সো আমরা বলতে পারি যখন আমরা a ক্রস b নির্ণয় করব তখন ডাইরেকশনটা কি হবে, ডাইরেকশনটা হবে যে a এর সাথে 90 ডিগ্রি বরাবর, a এর সাথে 90 ডিগ্রি বরাবর ভেতরে, এটার সাথে 90 ডিগ্রি বরাবর ভেতরে দিক কি থাকবে, এর নির্দেশ করবে। তাহলে এখন এর সাথে 90 ডিগ্রি বরাবর লম্ব দিকে একক ভেক্টরের মান কত হবে সেটা যদি আমরা নির্ণয় করতে চাই, তখন আমাদের মানটা হবে যে a ক্রস b equals to n a b sin θ। একইভাবে এই একক ভেক্টরের মান কি হবে, এই একক ভেক্টরের মান হবে n equals to a cross b of a b sin θ। আচ্ছা, যখন আমরা লম্ব দিক বলবো তখন আমাদের এখানে অর্থাৎ এদের সাথে মধ্যবর্তী কোণ কত হবে, এই তলের সাথে, অর্থাৎ এই তলের সাথে 90 ডিগ্রি কোণ বরাবর একক ভেক্টর যখন বলবো তখন sin 90। তাহলে sin 90 সমান কি, আমরা জানি sin 90 সমান 1। তখন লম্ব একক ভেক্টরের মানটা হবে এটা ইকুয়ালস টু অর্থাৎ a ক্রস b ডিভাইডেড বাই a b ডিভাইডেড বাই a b মডুলাস অফ a মডুলাস অফ b, a ক্রস b ডিভাইডেড বাই মডুলাস অফ a মডুলাস অফ b। তাহলে আমরা কিভাবে নির্ণয় করব লম্ব একক ভেক্টরটা, যে এই তলের সাথে 90 ডিগ্রি বরাবর। এখন এই সিম্পল কনসেপ্টটাকে ক্লিয়ার করে আমরা কিভাবে আরেকটা ম্যাথ সলভ করব সেটা একটু জানাচ্ছি, একটা কিভাবে সলভ করব ম্যাথটা। এবারে আমরা লম্ব একক ভেক্টর ব্যবহার করে খুব একটা সিম্পল সমস্যা নিয়ে আলোচনা করব, যে একটা একক ভেক্টর নির্ণয় করো যা a equals to i plus 2j plus 2k b equals to twice i minus 2j plus k এর সমতলের উপর লম্ব। তাহলে দুইটা ভেক্টরের সমতলের উপর যদি লম্ব হয় তাহলে সেই ক্ষেত্রে লম্ব একক ভেক্টর যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা ইতিমধ্যে ফর্মুলাটা জেনেছি যে তাদের লম্ব একক ভেক্টরের ফর্মুলাটা হচ্ছে এটা equals to a cross b divided by modulus of a modulus of b। এটা হচ্ছে আমার লম্ব একক ভেক্টর, এটা হচ্ছে আমার লম্ব একক ভেক্টর। তাহলে এখন দুইটা ভেক্টরের লম্ব একক ভেক্টরের মান যদি নির্ণয় করতে হয় তাহলে কি করতে হবে, প্রথমত আমাদের ক্রস গুণন বের করতে হবে। তাহলে ক্রস গুণন সমান কি হবে, তাহলে ক্রস গুণন সমান a ক্রস b। আমরা শুরুতে নির্ণয় করব a ক্রস b, তাহলে i j k। তাহলে i j k হলে 1 2 2 minus 2 1 5 2 plus 4 minus j 1 minus 4 plus k, k এর মানটা হবে minus 2 minus 4
তাহলে আমাদের মানটা হবে যে 6i মাইনাস মাইনাস প্লাস প্লাস 3j মাইনাস 6k। তাহলে এটা হচ্ছে আমাদের a ক্রস b এর মান। তাহলে মডুলাস অফ a এর মান আমরা ইজিলি নির্ণয় করে ফেলতে পারি যে কি হবে মডুলাস অফ a এর মান। মডুলাস অফ a এর মানটা হবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার সমান 1 প্লাস 4 প্লাস 4 সমান 2/9 সমান 3। এরপর মডুলাস অফ b এর মান কি হবে? মডুলাস অফ b সমান হচ্ছে root over 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তাহলে root over 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার যদি করে 4 প্লাস 4 আর প্লাস 1 সমান root over 9 তাও 3। তাহলে আমাদের টোটাল লম্বাইট অফ ভেক্টরের সমীকরণটা আসে এটা ইকুয়ালস টু অর্থাৎ এই পুরো মানটা থাকবে যে 6i প্লাস 3j মাইনাস 6k 3 into 3 বা সমান 9। এটা আমাদের রেজাল্ট। এটা হচ্ছে আমাদের লম্বাইট অফ ভেক্টর এর মান। এরপরে আমাদের যে জিনিসটা ব্যাখ্যা করতে হবে যে দুটা ভেক্টর আসলে সমান্তরাল থাকবে কিনা সেটা আমাদেরকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে বা কখন ভেক্টর দ্বয় সমান্তরাল আসলে হবে সেটা মান। আচ্ছা, আমরা যদি একটা জিনিস চিন্তা করি, যেমন মনে করো এটা একটা ভেক্টর A, এরপর B একটা ভেক্টর। তাহলে এই দুইটা সমান্তরাল ভেক্টরের মান আমরা দেখতেছি। দুইটা ভেক্টর সমান্তরাল কখন হবে সেটা আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা। আর সমান্তরালের ফর্মুলাটা জানি যে সমান্তরাল মানে দুইটা সেম ভেক্টর সেম মান হবে, সমজাতীয় ভেক্টর, অর্থাৎ তাদের মান আর দিকের মধ্যে কিন্তু দিক সেম হবে না। মানের হয়তো কি হবে না, মানে ভিন্নতা থাকবে, তবে দিক সেম হবে। তখন যদি আমরা এই বি ভেক্টরটাকে যদি এর উপর প্রতিস্থাপন করি, যেমন আমরা দুইটা ভেক্টরকে কি রকম প্রকাশ করতাম, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, তাহলে তাদের একটা মধ্যবর্তী অ্যাঙ্গেল থাকতো থিটা। এটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে ক্রিয়াশীল। কিন্তু এখানের মধ্যে আমরা যদি দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয়, আচ্ছা আমরা এই দুইটা ভেক্টরকে আমরা চিন্তা করি যে তারা অতি নিকট, তারা কিন্তু সমান। দেখো কোন দিকে কিন্তু তারা এদের যে পাদবিন্দু আর এর যে শীর্ষবিন্দু সেটা কোন বিন্দুতে কি হয় না, মিলিত হয় না। এখন যদি আমরা এই দুইটাকে ভেক্টরকে যদি একটাকে আরেকটার উপর প্রতিস্থাপন করি, তখন আমরা কি বলতে পারবো, এখানে কিন্তু দুইটা ভেক্টরে কিন্তু সেম ভাবে কি করতেছে, ধরে নিচ্ছি এটা এ ভেক্টর আর বড়টা হচ্ছে বি ভেক্টর, তারা সেম কিন্তু একটা নির্দিষ্ট ভেক্টরের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে কি করতেছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 0 হলে আমাদের মূল মানটা কখন হবে, তখন আমরা কিন্তু এই দুইটা ভেক্টরকে কি বলতেছি, সমান্তরাল বলতেছি। তার মানে যে দুইটা ভেক্টর সমান্তরাল কখন হবে, যখন a ক্রস b ইকুয়ালস টু ab sin থিটা। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা এর মান কত, থিটা এর মান 0 ডিগ্রি। তাহলে থিটা এর মান যখন 0 ডিগ্রি হবে, অর্থাৎ তখন আসে কি sin 0, sin 0 সমান 0, তাহলে a ক্রস b ইকুয়ালস টু কি হবে, 0 হবে। অর্থাৎ দুইটা ভেক্টরের a ক্রস b এর মান যখন 0 আসবে, তখন আমরা বলতে পারবো যে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল। আর যদি না হয়, আদারওয়াইজ সমান্তরাল না। তাহলে সমান্তরাল কখন হবে, যখন a ক্রস b ইকুয়ালস টু 0 হবে, দুইটা ভেক্টরের ক্রস গুণফল 0 আসবে, তখন আমরা বলতে পারবো যে ভেক্টরদ্বয় সমান্তরাল। তাহলে আদারওয়াইজ ইটস নট প্যারালাল। আচ্ছা, এখন কি করব, আমরা একটা খুব সিম্পল ম্যাটার সলভ করব যে সমান্তরাল থাকবে কিনা সেটা ব্যবহার করে আমরা এখানে খুব একটা সিম্পল ম্যাথ সলভ করব। সেটা হচ্ছে a এর মান কত হলে b = 2i + aj - 3k এবং q = 6i - 3j + 9k পরস্পর সমান্তরাল হবে। তাহলে এখন দুটো ভেক্টর সমান্তরাল থাকবে কিনা সেটা আমরা কিভাবে ডিপেন্ড করবে, সেটা হচ্ছে 0 আসবে। তাহলে ক্রস গুণফল যদি 0 আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমরা ফাইনালি ফার্স্টে প্রথমত আমরা কি নির্ণয় করব, ক্রস গুণফল নির্ণয় করব। তাহলে ক্রস গুণফলটা কি হবে, a ক্রস b। তাহলে a ক্রস b ইকুয়ালস টু কি হবে, ডিটারমিনেন্ট অফ i j k
মাইনাস j মাইনাস 18 প্লাস 18 প্লাস k j minus 18 plus 18 okay minus 6 minus 6 okay. তাহলে এখান থেকে আমরা দেখি যে আমাদের একটা ভেক্টরের মান আসে যে i ইনটু -9a plus 9 j -18 plus 18 plus k minus 6 minus 6 তাহলে এটাকে আমরা যখন ফাইনালি লিখব তখন কি হবে -9 plus অর্থাৎ -9a plus 9 এরপর একইভাবে -0 আসবে প্লাস k k আসবে k এর পর -6 তাহলে এখন কখন 0 হবে যখন এই অংশ এই রাশিটার মান 0 আসবে এই রাশিটার মান 0 আসবে তখন কিন্তু একরোধ p এর মান ফুলি 0 আসবে তাহলে তখনই কি হবে ভেক্টর দ্বয় সমান্তরাল হবে তাহলে আমরা সপ্তমত এখান থেকে পাই কি যে -9a + 9 = 0 বা -9a = 9 তাহলে a = 1 তাহলে একইভাবে কি পাই যে -6 = 6a বা a = -1 তাহলে a এর মান -1 আর 1 হলে ভেক্টর দ্বয় কি হবে পরস্পর সমান্তরাল হবে আর অন্যথায় তারা সমান্তরাল হবে না তাহলে a এর মান -1 1 হতে হবে এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের রেজাল্ট এরপর আমরা যে জিনিসটা প্রয়োগ করব সেটা হচ্ছে আমরা আমাদের ত্রিকোণমিতিক সূত্রে আমরা একটা সূত্র পড়ে থাকি সেটা হচ্ছে কোসাইন রুল ত্রিভুজের কোসাইন সূত্র cos = base square plus a square minus c square divided by 2ab এটা হচ্ছে ত্রিভুজের কোসাইন সূত্র বা কোসাইন রুল মনে পড়ে সবার এই সূত্রটা অর্থাৎ ত্রিভুজের কোসাইন সূত্র সেটা তাহলে এই কোসাইন সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো সেই জিনিসটা প্রয়োগ করার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে আমরা ত্রিভুজ অঙ্কন করলাম যে একটা ত্রিভুজ দেখতেছি তো ত্রিভুজের যোগবিধি অনুযায়ী আমরা বলতে পারি যে AB plus BC equals to CA AB plus BC equals to CA এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন এখন এক নম্বর ইকুয়েশনকে কি করব এক নম্বর ইকুয়েশন দ্বারা ডট গুণন করব তাহলে এক নম্বর ইকুয়েশনকে আমরা কি করি যে এক নম্বর ইকুয়েশন দ্বারা ডট করি AB plus BC dot AB plus BC equals to CA dot CA তাহলে অনুরূপভাবে একটা জিনিস হয় যে এখানে কি হয় আমরা AB plus BC হবে AB dot AB plus AB dot BC plus BC dot AB plus BC dot BC equals to CA dot CA তাহলে এখান থেকে আমরা একটা জিনিস মনে রাখি যে AB dot AB সমান আমরা ধরে নিতে পারি এটা সমান হচ্ছে AB স্কয়ার আর AB dot BC আর BC dot AB এই দুটাকে আমরা সমান ধরে নিতে পারি তাহলে আমরা ধরে নিতে এখানে লিখব যে 2AB dot BC আর BC dot BC সমান হচ্ছে BC স্কয়ার equals to CA dot CA সমান CA স্কয়ার আচ্ছা তাহলে এখন কি থাকে আমরা AB স্কয়ার আর BC স্কয়ার তারপর একইভাবে CA স্কয়ার তাহলে আমরা এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখবো যে AB এর মান আর BC এর মান আর CA এর মান আমরা অবশ্যই একটা মান দিয়ে দিব একটা মান দিয়ে দিলে তাহলে আমরা ইজিলি এখান থেকে নির্ণয় করতে পারবো আচ্ছা এখানে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে যে AB ডট BC এটাকে কি আমরা সূত্রে ফেলতে পারি আমরা AB ডট BC অর্থাৎ এখানে কিন্তু AB আর BC কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়া করতেছে কিন্তু একটা জিনিস খেয়াল করো AB রাশিটা কোন দিকে আসতেছে AB রাশিটা
এবি রাশিটা উৎপত্তি হয়েছে এ বিন্দু থেকে। এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এখানে হচ্ছে পাদবিন্দু, আর এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এই দুইটা ভেক্টর আমরা কখন ডট গুণন করতে পারি? দুইটা ভেক্টরের ক্ষেত্রে ডট গুণন তখনই করতে পারি যখন দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুতে যখন ক্রিয়া করবে, তাদের ক্রিয়াশীলতা আমরা ডট গুণন আকারে প্রকাশ করতে পারতেছি। কিন্তু এখানে তুমি কনসেপ্ট একটু খেয়াল করো যে এদের মধ্যে এবি রাশিটা এ থেকে রাশিটা এসে বি তে মিলিত হচ্ছে এবং বি থেকে বের হচ্ছে, তাহলে এই জিনিসটাকে আমরা ডট গুণন করতে পারবো না। তাহলে এই জিনিসটাকে আমরা যদি ডট গুণন করতে হয় তখন আমাদেরকে কি করতে হবে? তাহলে দুইটা রাশি কিন্তু একই বিন্দু থেকে কি হতে হবে? মিলিত হতে হবে। অর্থাৎ দুইটা রাশি কিন্তু একই বিন্দু থেকে সৃষ্টি হতে হবে। তাহলে এখানে একই বিন্দু থেকে সৃষ্টি হয় না, এ থেকে বি তে এসে মিলিত হচ্ছে। এবি এর মিনস হচ্ছে এটা। তাহলে এবি জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, এবি জিনিসটাকে আমরা যদি উল্টাই দিই, তাহলে আমাদের অবশ্যই কি হতে হবে? একটা মাইনাস চিহ্ন চলে আসবে। তাহলে আমরা কি করব? এবি স্কয়ার প্লাস 2, তাতে এখানে মাইনাস চলে আসলো, মাইনাস 2b a ডট বি সি প্লাস বিসি স্কয়ার ইকুয়ালস টু সি এ স্কয়ার। তাহলে একটু খেয়াল করো এখানে। তাহলে এই জায়গার মধ্যে আমরা কি নিয়ে আসলাম? একটা মাইনাস চিহ্ন নিয়ে আসছি। মাইনাস চিহ্ন বলতে যেহেতু আমাদের দিকটা সেম করতে হচ্ছে, অর্থাৎ একটা দুইটা ডাইরেকশন কিন্তু সেম বিন্দু থেকে দুইটা ভেক্টরকে আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সৃষ্টি করতে যাচ্ছি, তখনই কিন্তু আমাদের ডট গুণন, অর্থাৎ ডট গুণন তখনই প্রযোজ্য হবে যখন ভেক্টরটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে সৃষ্টি হয়। তো এই জিনিসটার জন্য আমরা কি করলাম? এখানে এবি জিনিসটাকে চেঞ্জ করে, অর্থাৎ মাইনাস চিহ্ন নিয়ে আসছি। তাহলে মাইনাস যখন আসলো তখন কিন্তু জিনিসটা বি থেকে এত হয়ে গেল, তখন আমরা মাইনাস চিহ্ন এসে মাইনাস 2b a ইনটু বিসি করে ফেললাম। তাহলে এখন প্রত্যেকটা রাশির মান আমরা ইজিলি বসাই দিই। যেমন এবি এর মান আমরা ধরে নিচ্ছি যে এবি সমান হচ্ছে a, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তখন আমাদের এক্স্যাক্টলি মানটা কি থাকে? আমাদের মানটা থাকে যে এবি স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার মাইনাস 2 ইনটু বি এ ডট বিসি প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার। তাহলে এটা ওই পাশে গেলে 2ba ডট বিসি, তাহলে ba ডট বিসি এই মানটা এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে সি, ইকুয়ালস টু কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে a ডট b সমান কি হবে? ab cos θ। তাহলে ab cos θ সমান আমরা b এর সমান জানি যে a, আর bc সমান হচ্ছে b। তাহলে 2 ইনটু ab cos c, তাহলে ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমরা এটাকে আরেকটু করি, তখন কি হয়? তাহলে আমরা cos c সমান পাই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইড বাই 2f। এটা হচ্ছে আমাদের মানে স্টেপ রেজাল্ট। তাহলে এখানে আমরা জাস্ট কি করলাম? এখানে জাস্ট এই যে ডাইরেকশনটা চেঞ্জ করেছে, আর বাকি যে রোজটা আছে সেই রোজটা আমরা নির্ধারিত নিয়মে করে ফেলবো। তাহলে সেইখান থেকে আমরা ত্রিভুজের কোসাইন সূত্রটা ইজিলি বের করে ফেলতে পারবো। এরপর একইভাবে cos এর সমান, আমরা cos এর সমান কি পাই? যেমন cos a সমান হবে b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইড বাই 2bc। একইভাবে cos b সমান হবে a স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইড বাই 2ac। এইভাবে প্রত্যেকটা কোসাইন সূত্র ব্যবহার করে আমরা ত্রিকোণমিতিক যেসব ফাংশনগুলোর মান আছে সেই মানগুলোর মান ইজিলি ভেক্টর পদ্ধতিতে আমরা প্রয়োগ করতে পারবো।